সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বায়ো একাডেমির আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, তা হচ্ছে অ্যাসিড ও ক্ষারক এবং কিভাবে আমরা পিএইচ পরিমাপ করব এবং অ্যাসিড ক্ষারকে যখন আমরা মিশ্রিত করব, ধরো আমরা 3টা অ্যাসিড 4টা ক্ষারকে মিশ্রিত করে একটা সলিউশন তৈরি করলাম, সেই ক্ষেত্রে সেই মিশ্রণের পিএইচ কত হবে, এবং এটা সবসময় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসে। এবং যদি কোশ্চেন কঠিন করতে চায়, তোমাকে আটকাতে চায়, সেই ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন করা হয় যে অনেকগুলো অ্যাসিড এবং ক্ষারকে মিশ্রিত করে দেওয়া হয়েছে, তার পিএইচ নির্ণয় করো, এই দ্রবণের প্রকৃতি কী হবে সেটা তুমি বের করো। এখন আজকে এই যাবতীয় সব কিছুর অ্যান্সার আমরা আজকের এই এক লেকচারের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করব। তোমরা সবাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। চলো আজকের লেকচারটি শুরু করা যাক। তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকের লেকচারের হচ্ছে অ্যাসিড এবং ক্ষারক, পিএইচ পরিমাপ এবং এদের মিশ্রণের প্রকৃতি নির্ণয়। তাহলে প্রথমেই আমরা জেনে নেই যে অ্যাসিড এবং বেজ অর্থাৎ অম্ল এবং ক্ষারক বলতে কি বোঝায়। তোমরা সকলেই জানো যে অম্ল ক্ষারক এর যে প্রকৃতি নির্ণয়ের জন্য 3টি থিওরি আমরা এই পর্যন্ত শিখেছি। তা হচ্ছে আর্হেনিয়াসের থিওরি, ব্রনস্টেড-লাউরি বা প্রোটনীয় থিওরি বা প্রোটনীয় মতবাদ, আর এটা হচ্ছে লুইসের থিওরি বা ইলেকট্রনীয় মতবাদ। আমরা আজকের লেকচারের জন্য এই আর্হেনিয়াসের তত্ত্বটি আমাদের জন্য যথেষ্ট। তাহলে শুরু করা যাক। আর্হেনিয়াসের তত্ত্বটি কী ছিল তোমরা সবাই দেখতে পাচ্ছ, স্ক্রিনের দিকে তাকাও, আমরা বিখ্যাত আর্হেনিয়াসকে দেখতে পাচ্ছি। তার অনেক কাজ রয়েছে কেমিস্ট্রিতে, ঠিক আছে, এবং এই সেই বিখ্যাত আর্হেনিয়াস। আচ্ছা, খেয়াল করে দেখো, তিনি ছিলেন একজন সুইডিশ কেমিস্ট এবং তিনি সবার প্রথম অ্যাসিড এবং বেজের ডেফিনিশন দাঁড় করান, ঠিক আছে। এখন অ্যাসিড এবং বেজের ডেফিনিশন কি? তিনি বলে গেছেন যে সমস্ত সাবস্টেন্স, দেখো, যে সমস্ত যৌগ তারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন তৈরি করে। দেখো, যে সমস্ত যৌগ অর্থাৎ অ্যাসিড সমূহ হচ্ছে জলীয় দ্রবণে তাদেরকে যখন মিশ্রিত করা হবে, দেওয়া হবে, তখন তারা বিশ্লিষ্ট হয়ে যাবে, হয়ে H+ আয়ন উৎপন্ন করবে। এটাই ছিল আর্হেনিয়াসের মতবাদ অনুসারে অ্যাসিডের সংজ্ঞা। এবং বেজ বলতে তিনি কাদেরকে বলেছেন? যারা OH- আয়ন দান করতে পারে। এখন আমরা জানি যারা OH- আয়ন দ্রবণে দান করতে পারে তারা হচ্ছে অ্যালকালি বা ক্ষার, অ্যালকালি বা হচ্ছে ক্ষার। এবং তোমরা সকলেই জানো যে সকল ক্ষার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। আচ্ছা, এবং এক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশনে সে OH- আয়ন দান করতে পারছে, সুতরাং সে হবে আমাদের বেজ। এবং HCl সে জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করতে পারে, সুতরাং এ হবে অ্যাসিড। আচ্ছা, এখন এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, এটা আমরা পরবর্তীতে দেখেছিলাম। এখানে খেয়াল করে দেখো, তিনি নিজেই বলতেছেন যে মাই থিওরি হ্যাজ এ লিমিটেশন। আচ্ছা, লিমিটেশনটা কী ছিল? লিমিটেশনটা ছিল আর্হেনিয়াসের মতবাদ অনুসারে অ্যাসিড বা বেজ হওয়ার জন্য তাকে জলীয় দ্রবণে আগে নিতে হবে। জলীয় দ্রবণে নেওয়ার পরে সে যদি বিশ্লিষ্ট হয়, সেক্ষেত্রে অ্যাসিড বা ক্ষার হবে। কিন্তু এরকম অনেক যৌগ রয়েছে যারা কিনা জলীয় দ্রবণ ছাড়াও অন্যান্য দ্রবণেও অ্যাসিড বেজ বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে, এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে H+ দেয়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু OH- থাকে না, ঠিক আছে। যদি OH- না থাকে, তারা কি হবে না? খেয়াল করে দেখো যে তারা কি আর বেজ হবে না? অবশ্যই হবে। তাহলে এই ছিল তার সীমাবদ্ধতা, এটা আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, একটু ছুটে গেছে, দুঃখিত। খেয়াল করো, আমরা পরবর্তীতে এখানে তার আরও উন্নত ভার্সন নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে ব্রনস্টেড-লাউরি এবং লুইসের মতবাদ। আমাদের সেটুকু আর জানতে হবে না। খেয়াল করো, এবার আমরা শিখব হচ্ছে পিএইচ। পিএইচ বলতে কী বোঝায়? খেয়াল করে দেখো, এই পিএইচ যে টার্মটা রয়েছে, এই টার্মটা জার্মান শব্দ পোটেন্স অফ হাইড্রোজেন থেকে এসেছে। খেয়াল করে দেখো, স্ক্রিনে দেখো, পোটেন্স মানে হচ্ছে শক্তিমত্তা বা ক্ষমতা। পোটেন্স মানে হচ্ছে শক্তিমত্তা। তাকাও, পোটেন্স অর্থাৎ পাওয়ার, অর্থাৎ কোনো একটা দ্রবণে H+ পাওয়ার কতটুকু আছে, এক্ষেত্রে আমরা পিএইচ দ্বারা পরিমাপ করব। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, এই হচ্ছে পিএইচ। এখন আমরা পিএইচ কীভাবে হিসাব করি? পিএইচ হিসাব করার পদ্ধতিটা খুবই সহজ। দেখো, এখানে তোমাদের জন্য আমি চার্ট দিয়ে রেখেছি এবং এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে।
লেকচার শেষে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নেবে, এতে করে সমস্ত ম্যাটেরিয়াল তোমরা এক জায়গায় পেয়ে যাবে। খেয়াল করো, পিএইচ মানে হচ্ছে যে কোনো একটা জলীয় দ্রবণে H+ আয়ন অর্থাৎ প্রোটনের মোলার ঘনমাত্রা যেটা আছে, খেয়াল করে দেখো আমি লিখি, মোলার ঘনমাত্রা এর ঋণাত্মক লগারিদম, এবং অবশ্যই এটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদমটাকে তিনি নিয়েছেন, নিয়ে তিনি বলছেন এই হচ্ছে আমাদের পিএইচ এর ডেফিনিশন। এই যদি পিএইচ হয় সেক্ষেত্রে পিওএইচ হচ্ছে, খেয়াল করে দেখো, OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম হচ্ছে পিওএইচ। তারপর এদেরকে যখন আমরা গুণ করে দিব পিএইচ এবং পিওএইচ, মানে যখন যোগ করব সেক্ষেত্রে অবশ্যই 14 পাওয়া যাবে, ঠিক আছে, তাদের সমষ্টি। এবং এই 14টা একটু লিমিটেশন রয়েছে, হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি তাপমাত্রা বাড়ে বা কমে সেই ক্ষেত্রে কিন্তু এই 14টার থাকে না। যেমন তাপমাত্রা যদি আমি বাড়িয়ে নিয়ে যাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু একটা নিষ্ক্রিয় অর্থাৎ যে প্রশম কোনো একটা সলিউশন বা পানি, সেই পানির পিএইচ কিন্তু 14 থেকে কমে যায়, ঠিক আছে, অর্থাৎ 7 থেকে কমে যায়। আচ্ছা, এবং এটা হচ্ছে 25 ডিগ্রিতে, তোমরা সবাই খেয়াল করবে। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে আরও কিছু দিয়ে রেখেছি, আমরা মোটামুটিভাবে এটা শিখেছি। এবার পিএইচ স্কেল সম্পর্কে তোমাদের একটা ধারণা দেই। যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই যে আমি বড় সড়ো করে লিখে দিচ্ছি, খেয়াল করো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 7 হয় পিএইচ আমরা কিভাবে পরিমাপ করতে পারি? পিএইচ মিটার নামক একটি বৈদ্যুতিক যন্ত্র রয়েছে, এটাকে জাস্ট ডুবিয়ে দিলেই হয়, ঠিক আছে। এর মাধ্যমে আমরা পিএইচ পরিমাপ করতে পারি, অথবা লিটমাস পেপার রয়েছে আমাদের, লিটমাস পেপার টেস্ট করে আমরা পিএইচ হিসাব করতে পারি এখানকার যে চার্ট রয়েছে তার সাথে তুলনা করলে। আচ্ছা, খেয়াল করো, যদি এই সলিউশনটা হয় নিউট্রাল সেই ক্ষেত্রে সে কালার এরকম দেখাবে, পিএইচ 7 এর যে কালার রয়েছে সেটা সে শো করবে। এবং যতই পিএইচ কমতে থাকবে এই পিএইচটা তত লালের দিকে যেতে থাকবে কালারটা, আর যতই সে বেসিক হতে থাকবে ততই দেখো গোলাপির দিকে যেতে থাকবে, ঠিক আছে। এ হচ্ছে পিএইচের একটা স্কেল। এখন বিভিন্ন দেওয়া আছে, ছবি দেওয়া আছে, এবং সেটা দেখবা যে গ্যাস্ট্রিক অ্যাসিডের পিএইচ 1 থেকে 2 এই রেঞ্জের মধ্যে থাকে, লেমন জুস এটা হয় 2 থেকে 3, এবং অ্যাপল জুস, তারপর টমেটো জুস, ব্ল্যাক কফি, এদের পিএইচগুলো তোমরা খেয়াল করে রাখবা। এটা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই একটা পেজ মেডিকেলের জন্য হিউজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরকম তোমাদের জন্য আমি আরেকটি ছবি দিয়ে রেখেছি, এখানে যা যা আছে মেডিকেলের জন্য মোটামুটিভাবে এই উদাহরণগুলো যদি মনে রাখো, আমি লিখে দিই ইম্পর্টেন্ট ফর মেডিকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। ওকে, তাহলে আমরা সামনে আগাই। এবার আমরা দেখব যখন আমরা অনেকগুলো অ্যাসিড ক্ষারকে মিশ্রিত করে দিব কোনো একটা পাত্রের মধ্যে, সেই মিশ্রণের পিএইচ কত হবে। এবং তোমাদেরকে আমি বলে রাখি যে দেখো, কোনো একটি দ্রবণে, ধরো এই হচ্ছে আমি একটা বিকারকে নিলাম, এই বিকারে নর্মালি যদি সে প্রশম সলিউশন হয় সেই ক্ষেত্রে H+ এর ঘনমাত্রা এবং OH- এর ঘনমাত্রা সব সময় সমান হবে, সব সময়। এটা যদি প্রশম দ্রবণ হয়, এটা হচ্ছে কার জন্য? প্রশম দ্রবণের ক্ষেত্রে। বেশ মনোযোগ দিয়ে খেয়াল করবে সবাই, প্রশম দ্রবণের ক্ষেত্রে H+ এবং OH- এর পরিমাণটা সমান হবে, ঠিক আছে। এবং আমরা জানি বিশুদ্ধ পানির ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের মানটা হবে 10⁻⁻7 মোলার। এখান থেকেই কিন্তু আমরা বিশুদ্ধ পানির পিএইচ 7টা পাই, ঠিক আছে। আচ্ছা, এবার যদি H+ এর ঘনমাত্রা বেড়ে যায় তাহলে পিএইচ যাবে কমে, আর যদি OH- এর ঘনমাত্রা বেড়ে যায় তাহলে পিএইচ যাবে বেড়ে। কিভাবে? খেয়াল করো যে আমি আগের স্লাইডে আবার যাই, এইখানে যে 3 নাম্বার সূত্রটা দেওয়া রয়েছে এইখানে তাকাও। এখান থেকেই আমরা যেটা বের করতে পারবো যে সব সময় H+ এবং OH- এর যে ঘনমাত্রা এদের গুণফল থাকবে ধ্রুবক, এবং সেই মানটা কত? 10⁻⁻14। এখন যদি H+ এর ঘনমাত্রা তুমি বাড়িয়ে দাও তাহলে কি হবে? অবশ্যই OH- এর ঘনমাত্রা কমে যেতে হবে। আবার যদি OH- এর ঘনমাত্রা বাড়িয়ে দাও H+ এর ঘনমাত্রা কমতে হবে। এখন H+ এর ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে পিএইচ এর সূত্রে কি আছে? আমরা জানি পিএইচ
সমান মাইনাস এইচ প্লাসের ঘনমাত্রা এর লগারিদম। সেই ক্ষেত্রে এইচ প্লাসের ঘনমাত্রা বেড়ে যাওয়া মানে কি, আসলে মাইনাসের মানটা বেড়ে যাওয়া, আলটিমেটলি কমে যাওয়া। সুতরাং কোনো দ্রবণে যদি OH মাইনাস থেকে এইচ প্লাসের ঘনমাত্রা বেশি থাকে তাহলে এই দ্রবণটা হবে অম্লীয়। আমি বলে রাখলাম, খেয়াল করো, কোনো একটি দ্রবণ, এটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে যে এইচ প্লাসের ঘনমাত্রা যদি গ্রেটার দেন হয় OH মাইনাসের ঘনমাত্রা, সেই ক্ষেত্রে এই দ্রবণটি হবে অম্লীয়, অম্লীয় দ্রবণ। যদি এইচ প্লাসের ঘনমাত্রা সমান হয় OH মাইনাসের ঘনমাত্রা, সেই ক্ষেত্রে এই দ্রবণটি হবে প্রশম দ্রবণ, অর্থাৎ সে অ্যাসিডিকও না বেসিকও না। যদি এইচ প্লাসের ঘনমাত্রা লেস দেন হয়ে যায় OH মাইনাসের ঘনমাত্রা, সেই ক্ষেত্রে OH মাইনাস বেড়ে যাবে এবং সে ক্ষারীয় বৈশিষ্ট্য প্রদর্শন করবে, সেই দ্রবণটা হবে তখন ক্ষারীয়। অর্থাৎ আমাদের কাজ হবে এই যে এইচ প্লাস কয়টা আছে, OH মাইনাস কয়টা আছে, সেটা খুঁজে বের করা, ঠিক আছে। এবং এটা বের করার জন্য আমরা জানি এই যে ঘনমাত্রার কথাটা লিখলাম, এই যে ঘনমাত্রা, আমি আবারও বলে দিই, এই যে ঘনমাত্রা সমান হচ্ছে মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। যেহেতু সবার আয়তন সমান, আমাদের জাস্ট এই মোল সংখ্যাটা হিসাব করলেই হবে, ঠিক আছে। আমি আবারও বলে দেই যে আমরা যদি মোল সংখ্যা কোনোভাবে হিসাব করতে পারি, সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই কাজটা শেষ হয়ে যায়। খেয়াল করো, আমাদের কাজ হবে এইচ প্লাসের মোল সংখ্যা বের করা। এইচ প্লাসের মোল সংখ্যা যদি ওই দ্রবণে OH মাইনাসের মোল সংখ্যা থেকে বেশি হয়ে যায়, তাহলে এই দ্রবণটা হবে অ্যাসিডিক দ্রবণ বা অম্লীয় দ্রবণ। যদি এইচ প্লাসের মোল সংখ্যা সমান হয়ে যায় OH মাইনাস আয়নের মোল সংখ্যা, সেক্ষেত্রে এটা হবে প্রশম বা নিউট্রাল, প্রশম বা নিউট্রাল। যদি এইচ প্লাসের ঘনমাত্রা লেস দেন হয়ে যায়, ঘনমাত্রা না মোল সংখ্যা, এবং মোল সংখ্যা বলতে কিন্তু কত সংখ্যক এইচ প্লাস বা OH মাইনাস আছে আমরা সেটাই দেখব। অর্থাৎ সংখ্যার ভিত্তিতে আমরা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা খুব সহজেই আমরা করতে পারি, বের করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে দেখো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে বেসিক বা ক্ষারীয়, ক্ষারীয় দ্রবণ হবে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হবে যে মিশ্রণের মধ্যে এইচ প্লাসের মোল সংখ্যা এবং OH মাইনাসের মোল সংখ্যা হিসাব করা। যদি দেখি এইচ প্লাস বেশি আছে, সেই ক্ষেত্রে দ্রবণটা অ্যাসিডিক, আর যদি দেখি যে OH মাইনাস বেশি আছে, সেই ক্ষেত্রে দ্রবণটা ক্ষারীয়। আর যদি প্রশম হয়ে যায়, প্রশম কখন হয়, যখন আমরা টাইট্রেশন করি, ঠিক আছে। টাইট্রেশন করার সময় আমরা যে কাজটা করি, যে উপর থেকে বুলেট থেকে আমরা ফোটায় ফোটায় যোগ করতে থাকি, অ্যাসিড অথবা ক্ষার যোগ করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তারা সমান হয়। সমান হলে কিন্তু তখন তারা প্রশম হয়ে যায়। অর্থাৎ টাইট্রেশনের ক্ষেত্রে আমরা এইচ প্লাস এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রাকে সমান বলে দিই। এটা কখন? এটা হচ্ছে টাইট্রেশনের ক্ষেত্রে, এবং সেখান থেকেই কিন্তু আমরা VASA VBSB এর সূত্রটা আমরা পেয়ে যাই। এখন দেখো, যদি আমরা একটা মিশ্রণ নিয়ে চিন্তা করি, দেখো তোমাদেরকে একটা বেশ কঠিন একটা ম্যাথ দিয়ে প্র্যাকটিসটা করাবো, ঠিক আছে, যাতে আর কোনো সমস্যা না হয়। তাহলে মনোযোগ দাও, আমি একটা মিশ্রণ নিলাম, যে মিশ্রণে একটি কঠিন প্রশ্ন, আচ্ছা কঠিন যেহেতু হবে, তোমাদেরকে আমি একটু লাল রং দিয়ে সতর্ক করে দিই, সতর্কীকরণ বিজ্ঞপ্তি। একটি কঠিন প্রশ্ন, এগুলো যদি পরীক্ষায় আসে, সেই ক্ষেত্রে স্টুডেন্টদের মাথা নষ্ট হয়ে যায় যে কীভাবে সলভ করব। কিন্তু আসলে যদি আমাদের বেসিক জানা থাকে, টেকনিক জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি করে ফেলা যায়, এবং সেটাই দেখাবো কিভাবে টেকনিক ইউজ করে করতে হয়। দেখো, আমি একটি মিশ্রণ নিলাম, ধরো এই হচ্ছে আমাদের বিকার, এই বিকারের মধ্যেই আমি অ্যাসিড ক্ষারের মিশ্রণ তৈরি করব। খেয়াল করো, আমি শুরুতে দিলাম 100 ml 0.5
5 মোলার ফসফরিক অ্যাসিড, শুরুতেই কঠিন করে দিয়ে দিলাম H3PO4, ঠিক আছে। তারপর আমি আরও দিলাম 150 ml 0.25 মোলার সালফিউরিক অ্যাসিড দিলাম H2SO4, ঠিক আছে। তারপর আমি এখানে দিলাম ধরে নাও 50 ml 0.75 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো কত কিছু যোগ করব। আচ্ছা আমি এটার কালারটা চেঞ্জ করে দেই। মেইনলি বেজের কালার হয় এরকম এরকম। আচ্ছা লিটমাস টেস্ট করলেই তোমরা বুঝতে পারবা। এরপর ধরো আমি নিলাম 200 ml 0.6 মোলার, আচ্ছা মানটা আমি একটু সহজ করে নিই কারণ আমার কাছে ক্যালকুলেটর নাই, সেইভাবেই ম্যাথগুলো করতে হবে। ধরো আমি 0.5 মোলারই নিলাম, ঠিক আছে। 0.5 মোলার কি নিব, ধরে নাও পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম। এখন এই সব কিছুকে আমরা ভর্তি করলাম, ভর্তি করে যেটা আমরা করব এই যে এটাকে আমরা এবার এই যে একটা মিশ্রণ তৈরি করলাম, এই যে মিশ্রণ। এখন তোমাদের কাছে কোশ্চেন যে উক্ত মিশ্রণের প্রকৃতি কি হবে। উক্ত মিশ্রণের প্রকৃতি এটা কিন্তু খুবই টাফ কোশ্চেন, 3-4টা অ্যাসিড ক্ষার দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কীভাবে করব। এখন দেখো আমাদের বেসিক যেটা জানা আছে সেই বেসিক অনুসারে আমরা আগাবো। সেই বেসিকটা কি ছিল, বেসিকটা ছিল যে এটা অম্লীয় বা ক্ষারীয় এটা শুধুমাত্র ডিপেন্ড করে H+ এবং OH- এর সংখ্যার উপর। যদি দেখো যে H+ এর মোল সংখ্যা বেশি সেক্ষেত্রে আমরা বলবো এটা অ্যাসিডিক, যদি দেখি যে OH- এর মোল সংখ্যা বেশি সেক্ষেত্রে এটা হবে ক্ষারীয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই মোল সংখ্যাগুলো খুঁজে বের করা। দেখো সলিউশন, একটি কঠিন প্রশ্ন যার সহজ উত্তর। কঠিন প্রশ্নের সহজ উত্তর দেখো। প্রথমত আমরা মোল সংখ্যা বের করব। কার মোল সংখ্যা, H+ আয়নের মোল সংখ্যা। খেয়াল করে দেখো H+ আয়ন কার কাছ থেকে আসে, অ্যাসিডের কাছ থেকে আসে। অ্যাসিড এখানে কে কে আছে, আছে ফসফরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। এখন ফসফরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তাদের মোল সংখ্যা আমাদের জানতে হবে। ধরে নিলাম মোল সংখ্যা হচ্ছে H3PO4। এখন চিন্তা করে দেখো যদি n মোল ফসফরিক অ্যাসিড থাকে, এখন একটা ফসফরিক অ্যাসিড অণুর মধ্যে 3টি H+ রয়েছে, তাহলে n মোল ফসফরিক অ্যাসিড থেকে কত মোল তৈরি হবে H+, অবশ্যই 3 গুণ করে দিতে হবে, যোগ এখানে আরও অ্যাসিড আছে, যদি এখানে 5টা-6টাও থাকে এইভাবে তোমরা H+ এর মোল সংখ্যাটা বের করবা। এখন দেখো সালফিউরিক অ্যাসিড আছে, ধরে নাও সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে H2SO4। এখন খেয়াল করো একটা সালফিউরিক অ্যাসিডের মধ্যে 2টা কি আছে, H+ আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দ্বিগুণ করে দিতে হবে। এবার দেখো আমরা জানি বা সবাই জানো তোমরা, সেটা কি যে মোল সংখ্যা সমান ঘনমাত্রা ইনটু আয়তন, এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে। এখন এখানে ঘনমাত্রা কত দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে 0.5 মোলার এবং আয়তনটা আমার ইচ্ছা যে আমি 100 ml রেখে দিব। খেয়াল করো যখন আমরা n সমান S/V চিন্তা করি, এখানে V কিন্তু লিটারে থাকে, কিন্তু আমরা এখানে লিটারে নিব না। কারণ কি, কারণ হচ্ছে সবগুলো দেখো মিলিলিটারে দেওয়া আছে, সবগুলো যেহেতু মিলিলিটারে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে সবগুলোকে আমরা মিলিলিটার দিয়েই করে ফেলবো, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে অ্যান্সার যেটা আসার কথা যে মোলারিটি, সেই ক্ষেত্রে না এসে কি আসবে, মিলি মোলার। তোমরা সবাই জানো 1 মিলিমোলার, 1 এক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে,
এটা ঠিক করে নিলাম। ইয়েস, দেখো তাহলে 1 মিলিমোলার যেটা হবে 1 মিলিমোলার সমান 10 ইনভার্স 3 মোলার। আচ্ছা, আমরা সেই মিলিমোলার দিয়ে করে ফেলবো। তাহলে দেখো এই S ইন্টু ভি বসাবো। এখন প্রথমত ফসফরিক অ্যাসিডের কত ঘনমাত্রা হচ্ছে 0.5। দেখো, আচ্ছা এখানে মিলিমোলার না বসে এখানে হবে মিলিমোল। আমি আবার একটু ঠিক করে দেই, এটা হবে মিলিমোল, অর্থাৎ 1 মিলি, ছোট হাতের m মানে হচ্ছে মিলি আর হচ্ছে মোল, সমান 10 ইনভার্স 3 মোল। এটাই আমরা করব। দেখো এখানে আছে, আমি কালারটা ঠিক করে নিই। দেখো ঘনমাত্রা আছে 0.5 ইন্টু আয়তন আছে 100। ঠিক আছে, 0.5 তো আমি একবার বসিয়েছি, আবার কেন বসালাম? এই যে এরকম ভুলগুলো করা যাবে না। ইন্টু হচ্ছে 3 প্লাস সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.25 মোলার ইন্টু এর ঘনমাত্রা আয়তন দেওয়া আছে 150 ml ইন্টু 2। এখান থেকে আমরা খুব সহজেই ক্যালকুলেটর ছাড়াই করে ফেলবো। 3 × 5 = 15, 15কে যখন মানে হচ্ছে 1.5 আসবে, 1.5কে 100 দ্বারা গুণ করলে আসবে কত? দেখো 1.5 ইন্টু 100, দেখো 3কে 0.5 দিয়ে গুণ করেছি ইন্টু 100 প্লাস এক্ষেত্রে আমরা 2কে 0.25 দিয়ে গুণ করে দেবো, তাহলে আসবে 0.5 ইন্টু 150। খেয়াল করে দেখো তো, এটা আমরা মোল সংখ্যা বের করছিলাম না, এই যে মোল সংখ্যা, কিন্তু এখানে যেহেতু মিলিলিটার দিয়েছি অ্যান্সার আসবে মিলি মোল। খেয়াল রাখতে হবে। সমান গুণ করে দিলাম, 100কে এ দ্বারা গুণ করা হলে 150 যোগ এই ক্ষেত্রে আসবে 5 × 15 = 75। এখন 750, কিন্তু দশমিকটা এক ঘর সামনে চলে আসবে, এই হচ্ছে 75 মিলি মোল। তোমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখতে পারো, যদি আমার ভুল হয় সেই ক্ষেত্রে তোমরা কমেন্টে বলে দিবে। আমরা যোগ করে দিলাম, হবে 225 মিলি মোল। এক্ষেত্রে কি আছে? এই ক্ষেত্রে আছে হচ্ছে H+। দেখো এটা হচ্ছে H+ আয়নের ঘনমাত্রা, কিন্তু মোল সংখ্যা কিন্তু এটা আচ্ছা 225 মিলি মোলার। এক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এটাকে মোলকে নিয়ে নিতে পারি, যেমন ইয়া দ্বারা 1000 দ্বারা ভাগ করে দিলে 0.225 মোল H+। এটা অপশনাল, লাগবে না। তারপর আমরা সামনে আগাই, H+ পেয়ে গেছি, আমাদের এবার দরকার হচ্ছে OH- এর মোল সংখ্যা। খেয়াল করো, মোল সংখ্যা OH-। এখন OH- কাদের কাছ থেকে আসবে? OH- এর সোর্স এখানে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখন এই পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা ধরে নিলাম যে এর মোল সংখ্যা আছে N, এবং একটি পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে কত সংখ্যক OH- আসে? একটাই আসে, সুতরাং এখানে 1 গুণ করে দেব, যোগ আর আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে মোল সংখ্যা অব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে কয়টা OH- আসবে? 2টা, সুতরাং এখানে আমি 2 গুণ করে দিলাম। এই ক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল 200 ml 0.5 মোলার, তাহলে আমি গুণ করে দিলাম 200 ml 0.5 মোলার ইন্টু 1, যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণে রয়েছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে হচ্ছে 50 ml 0.75 মোলার, 50 ml ইন্টু 0.75 মোলার ইন্টু 2। দেখো তো যখন অ্যান্সারটা আসবে হচ্ছে মিলি মোল, মোল। এখন আবারও ক্যালকুলেশন করি, 5 × 2 = 10, আমরা 10 বসিয়ে দিলাম, আরও 2টা শূন্য বসাবো, কিন্তু একটা দশমিকের জন্য কি করতে হবে? মনোযোগ দিয়ে দেখো ক্যালকুলেশনটা, দশমিকের জন্য এক ঘর আমাদের বামে নিয়ে আসতে হয়। যোগ
50 ইন্টু 2 মানে 100, এই যে 50 ইন্টু 2 মানে 100, 100কে আবার 0.75 দিয়ে ইয়ে করা হলে আসবে 75 এত মিলি মোল। তাহলে যেটা আসবে 175 মিলি মোল। তাহলে সবাই মনোযোগ দিয়ে দেখো যে এই ক্ষেত্রে H প্লাসের মোল সংখ্যা ছিল 225 মিলিমোল এবং আমরা যেটা পেয়েছি দেখো যে OH মাইনাসের মোল সংখ্যা 175 মিলিমোল। তাহলে ব্যাপারটা কি হয়ে গেল যে H প্লাসের কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে, কিন্তু কারণ এ বেশি পরিমাণে আছে এই দ্রবণে। এখন যেটা হবে যে এখান থেকে আমরা ডিরেক্ট বলে দিতে পারবো যেহেতু মোল সংখ্যা H প্লাস গ্রেটার দেন মোল সংখ্যা OH মাইনাস, অবশ্যই দ্রবণটি হবে অম্লীয় হবে, অর্থাৎ এর pH হবে লেস দেন 7। আচ্ছা, এখন আমরা যদি এই pHটা আবার বের করতে চাই, যদি বলে যে উক্ত দ্রবণের বা উক্ত মিশ্রণের pH কত হবে, এটাও কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো। কিভাবে? মনোযোগ দিয়ে দেখো, আমরা জানি pH, আচ্ছা আমি পিটা একটু সুন্দর করে লিখলাম, এই যে pH সমান মাইনাস 10 ভিত্তিক লগারিদম অফ H প্লাস আয়ন। এখন এই H প্লাস আয়নের যে মোলার ঘনমাত্রা আছে সেটা আমাদের বের করতে হবে। এখন H প্লাস আয়নের মোলার ঘনমাত্রা আমরা কিভাবে বের করব? দেখো এই দ্রবণে আমরা দেখলাম যে H প্লাসের মোল সংখ্যা রয়েছে বেশি এবং এখান থেকে আমাদের কাদেরকে বাদ দিতে হবে? OH মাইনাসকে বাদ দিতে হবে। কারণটা কি? ধরো আমার কাছে, জাস্ট ধরে নাও আমার কাছে 100টি রয়েছে H প্লাস আর 75 সংখ্যক রয়েছে OH মাইনাস। তাহলে কি করবে? এই 75টি OH মাইনাস এই 75টি H প্লাসের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, আর বাকি থেকে যাবে হচ্ছে 25টি H প্লাস, এবং সেটাই কিন্তু এই দ্রবণটাকে অম্লীয় বানিয়ে দিবে। এখন তাকাও, এখানে যখন আমরা OH মাইনাসের ঘনমাত্রা অর্থাৎ মোল সংখ্যাটা বের করব, H প্লাসের মোল সংখ্যা বের করব, সেখান থেকে OH মাইনাসের মোল সংখ্যাটা বাদ দিতে হবে, এবং এই হচ্ছে আমাদের H প্লাসের মোল সংখ্যা। এখান থেকে আমরা যেটা করব টোটাল আয়তন দ্বারা ভাগ করে দিব। আচ্ছা, তাহলে মনোযোগ দাও, আমরা জানি যে ঘনমাত্রা মানে হচ্ছে মোল সংখ্যা ভাগ আয়তন। এখন H প্লাস ছিল 225 মিলিমোল, অর্থাৎ 0.225 মিলিমোল। আমি লিখে দিই 0.225 মোল। আর হচ্ছে এক্ষেত্রে আমরা যদি এটাকে মোলে নিয়ে নিই তাহলে আসবে 0.175 মোল। আচ্ছা, তাহলে এটা হবে 0.175। এই হচ্ছে উপরে মোল আর নিচে আসবে লিটার। খেয়াল করে দেখো যে এখানে টোটাল কতটুকু ইউজ করা হয়েছে। 100 ml, দেখো সবাই দেখো, 100 ml আমরা ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এত কিছু লাগবে না, মুছে দিলাম। আচ্ছা, 100 ml 150, অর্থাৎ 250, সাথে আরও 200, তাহলে কত? 450, 450-এর সাথে আরও 50, তাহলে টোটাল কত আসতেছে? 500 ml। এখন এই যে 500 ml, এটাকে যদি আমি লিটারে নিই, খেয়াল করে দেখো, এই যে 500 ml আমি লিখে দিলাম এখানে, এই যে 500 ml কে আমি যদি লিটারে নিই সে হবে 0.5 লিটার। আমাদেরকে এই কাজটাই কিন্তু করতে হবে, 0.5 লিটার, অর্থাৎ মোল পার লিটার এককে। তাহলে 225 থেকে 175 গেলে যেটা আসবে 0.050 এত মোল, আর নিচে রয়েছে 0.5 লিটার। তাহলে আমরা যখন কাটাকাটি করে দিব, এক ঘর সামনে চলে আসবে, তাহলে আমাদের ঘনমাত্রা আসবে 0.5 মোল পার লিটার, মানে কি? মোলার। অর্থাৎ H প্লাস আয়নের ঘনমাত্রা পেয়ে গেছি। এখন এইখানেই যখন আমরা pH এর সূত্রে বসিয়ে দিব, তখন এই দ্রবণের pH পেয়ে যাব। তাহলে আমি আবারও রিপিট করলাম, খেয়াল করে দেখো, স্ক্রিনে সবাই দেখো, একটি কঠিন প্রশ্ন ছিল যেখানে আমরা অনেকগুলো অ্যাসিড এবং অনেকগুলো ক্ষার যোগ করেছি। আমাদের
বেসিক আইডিয়াটা হচ্ছে আমরা এইচ প্লাসের পরিমাণ বের করব, অর্থাৎ মোল সংখ্যা বের করব, ওএইচ মাইনাসের মোল সংখ্যা বের করব। এইচ প্লাসের মোল সংখ্যা বের করলাম, ফসফরিক অ্যাসিডের মোল সংখ্যা, যেহেতু ফসফরিক অ্যাসিড থেকে এইচ প্লাস আসবে শুরুতে, কারণ ফসফরিক অ্যাসিড একটা থেকে আসবে 3টা এইচ প্লাস, এই কারণে আমাদেরকে যেটা করতে হবে যে 3 দ্বারা গুণ করে দিতে হবে, ঠিক আছে। সাথে সালফিউরিক অ্যাসিড যদি এনমোল থাকে সেক্ষেত্রে একটা সালফিউরিক অ্যাসিড থেকে 2টা এইচ প্লাস আসে, এই কারণে যেটা করতে হয় যে 2 দ্বারা গুণ করে দিতে হয়। সুতরাং এখন আমরা মোল সংখ্যা সমান আমরা জানি এস ইন্টু ভি, এটা গুণ করে দিলাম, আলটিমেটলি মিলি মোল এককে মান পেয়েছি, এটাকে আমরা মোল এককে নিয়ে গেলাম। আচ্ছা, দ্বিতীয়ত আবারও ওএইচ মাইনাসের মোল সংখ্যা আমরা বের করব। পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে একটাই আসে, একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে একটাই ওএইচ মাইনাস আসে, এই কারণে 1, আর একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে 2টা ওএইচ মাইনাস আসে, এই কারণেই সেখানে আমরা গুণ দিব 2, এবং এইভাবে আমরা বের করে ফেলবো ওএইচ মাইনাসের ঘনমাত্রা। এবার কম্পেয়ার করব কে বেশি আছে, যে বেশি আছে তার মতোই হবে দ্রবণটা, যেহেতু এইচ প্লাস বেশি আছে অবশ্যই দ্রবণটা হবে অম্লীয়, ঠিক আছে। পিএইচ হবে 7 থেকে কম। এখন যদি আমরা পিএইচ বের করি কীভাবে করব, যেটা করব যে যতটুকু এক্সট্রা এইচ প্লাস রয়েছে সেই এক্সট্রা এইচ প্লাসগুলোকে আমরা বের করবো। এমন হতে পারে যে ওএইচ মাইনাস বেশি আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কী করব যে ওই বেশি ওএইচ মাইনাস থেকে কমটা বাদ দিয়ে দিব, বাদ দিলে এক্সট্রা ওএইচ মাইনাস পেয়ে যাব, তার ঘনমাত্রা বের করে পিওএইচ বের করব, পিওএইচকে 14 থেকে বাদ দিলেই পিএইচ বের হয়ে যাবে। আচ্ছা, ঠিক এইভাবেই আমরা কোনো একটা মিশ্রণের পিএইচ বের করতে পারি। আশা করি এই রিলেটেড আর কোনো প্রবলেমের প্রবলেম দিয়ে তোমাদেরকে আটকানো যাবে না আশা রাখছি। এবং তোমরা এখান থেকে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিতে লাইক করবে এবং অবশ্যই আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।